মঙ্গল রাশি পরিবর্তন করছে। মঙ্গল রাশি পরিবর্তন করছে এই জুন মাসের 7 তারিখে, এবং পরিবর্তন করে প্রবেশ করবে হচ্ছে সিংহ রাশিতে। সিংহ রাশি হচ্ছে সূর্যের রাশি, অর্থাৎ রাজা। সূর্যকে বলা হয় রাজা, তার রাশি হচ্ছে সিংহ রাশি। সেই রাশিতে সেনাপতির অবস্থান, অর্থাৎ সেনাপতি রাজার ঘরে অবস্থান করবে 27শে জুলাই পর্যন্ত। আবার এই সিংহ রাশিতে আগে থেকে কেতু অবস্থান করছে, তো মঙ্গল আর কেতুর জুতি তৈরি হয়ে যাবে। তো এই যে মঙ্গল আর কেতুর জুতি তৈরি হচ্ছে, এর কী প্রভাব পড়বে মকর রাশির উপর, সে বিষয়ে আজকে তুলে ধরব। তবে আজকে নক্ষত্র নিয়ে আলোচনা করব না, আজকে সাধারণ গ্রহ নিয়ে আলোচনা করব। এর পরের যেটা পর্ব দিব তাতে নক্ষত্র নিয়ে আলোচনা করব, কারণ আমি ভিডিওটি বানাতাম না। অনেকে মেসেজ করছে হোয়াটসঅ্যাপে এবং লিখছে যে মঙ্গল আর কেতুর তো জুতি তৈরি হলো, মকর রাশির ক্ষেত্রে কী প্রভাব দিবে এটা একটু জানান। মানে এক কথায় বলতে গেলে ভয় পাচ্ছে যে কি হতে পারে। অষ্টম ঘরে তাও আবার এই জুতিটা তৈরি হচ্ছে, তো অষ্টম ঘর তো মৃত্যুর ঘর, আয়ুর বিচার করা হয়। তো এই ঘরে কেতু অবস্থান করছে, তারপর আবার যে মঙ্গল অবস্থান করবে, তো কি প্রভাব পড়বে এই মকর রাশির উপর, সেই বিষয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তবে গ্রহভিত্তিক আলোচনা হচ্ছে, নক্ষত্রভিত্তিক নয়। এবং তার সাথে বলবো যে অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার তো জানাচ্ছি, এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে দেখছেন অনুষ্ঠান, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় বিভিন্ন রকম তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এখানটাতে গ্রহদের গোচর নিয়েই আলোচনা করা হয়, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। আর এর প্রভাব আপনারা চন্দ্র রাশি অনুসারেও দেখতে পারেন, লগ্ন হিসাবেও দেখতে পারেন, রাশির নাম অনুসারেও দেখতে পারেন, নাম রাশি অনুসারে। তো যে মুহূর্তে মঙ্গল রাশি পরিবর্তন করছে এই মকর রাশির ক্ষেত্রে, তো মঙ্গল নিচ অবস্থা ত্যাগ হয়ে গেল, এবার কেতুর সাথে সিংহ রাশিতে অষ্টম ঘরে অবস্থান করছে। এবার তার আগের দিন আবার বুধও রাশি পরিবর্তন করবে। 6 তারিখে বুধ চলে আসবে একদম বৃষ রাশি থেকে তার সাধারণ রাশি এই মিথুন রাশিতে চলে আসবে। বুধ হচ্ছে কি মকর রাশির ক্ষেত্রে কারক গ্রহ, ভাগ্যের ঘরের অধিপতি, এবং ষষ্ঠ ঘরের অধিপতিও ষষ্ঠ ঘরে অবস্থান করবে। আর এই ষষ্ঠ ঘর যেটা মিথুন রাশি, এখানটাতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি আবার এই মকর রাশির ক্ষেত্রে তৃতীয় ঘরের অধিপতি, আবার হচ্ছে দ্বাদশ ঘরের অধিপতি, তো ষষ্ঠ ঘরে অবস্থান করছে। তারপরে আবার মাসের মধ্যভাগে 15 তারিখে সূর্য রাশি পরিবর্তন করবে। সূর্য বৃষ রাশি থেকে চলে আসবে এই মিথুন রাশিতে, এবং মিথুন রাশিতে সূর্য অবস্থান করবে, বুধ অবস্থান করবে, দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। যে মুহূর্তে মঙ্গল রাশি পরিবর্তন করছে, অষ্টম ঘরে অবস্থান করছে, সেই মুহূর্তে তিনটি গ্রহ একসাথে অবস্থান করছে ষষ্ঠ ঘরে, এবং তিনটি গ্রহর যে অবস্থান মকর রাশির ক্ষেত্রে হচ্ছে, সেটা কিন্তু তিনটি গ্রহই তৈরি করছে আবার বিপরীত রাজ্য। অষ্টমপতি সূর্য ষষ্ঠ ঘরে অবস্থান, দ্বাদশপতি দেবগুরু ষষ্ঠ ঘরে অবস্থান, এবং ষষ্ঠ ঘরের অধিপতি ষষ্ঠ ঘরে অবস্থান। 3 রকম বিপরীত রাজ্য এই মুহূর্তে তৈরি হচ্ছে এই মকর রাশির এই মাসে, এই জুন মাসে। অর্থাৎ মকর রাশি যদি সমুদ্রের তলাতেও ঢুকে যায়, সেখান থেকে উঠে আসার সম্ভাবনা কি তৈরি থাকবে অল টাইম, এবং সেইখানটাতে আবার বিজয়ী হাসিলও করবে। একটা যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে। অনেকে তো ভয়ে অস্থির হয়ে গেছে যে মঙ্গল আর কেতুর জুতি হচ্ছে অষ্টম ঘরে, এ তো এখন তো অনেক রকম ঝামেলা অশান্তি তৈরি হয়ে যাবে। কিন্তু যখনই এটাকে ভালোমতন করে বোঝা যাচ্ছে যে সূর্য চলে আসলো ষষ্ঠ ঘরে, বুধ চলে আসলো নিজের ঘরে, আর দেবগুরু বৃহস্পতি এই ষষ্ঠ ঘরে অবস্থান করছে, এখানে তো এমনি বিপরীত রাজ্য হয়ে গেল। 3টি গ্রহের 3 দিকে রাজ্য, বিপরীত রাজ্য। এবার মঙ্গল আর কেতুর অবস্থান হয়ে গেল এই অষ্টম ঘর থেকে কি দেখায়? গভীর জিনিসটাকে দেখায়, ডিপ জিনিসটাকে দেখায়, গভীর জ্ঞান, গভীর শিক্ষা। মঙ্গল হচ্ছে মকর রাশির ক্ষেত্রে সুখের ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি। আবার এই 31শে মে আবার শুক্র রাশি পরিবর্তন করে চতুর্থ ঘরে অবস্থান করছে। শুক্র হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি, নিজের ঘরকে দেখছে। বিভিন্ন দিক থেকে সফলতা পাবে মকর রাশি, শুধু 2-1টা দিক থেকে সাবধান, সেটাও বলে দেব কোন দিক থেকে। মঙ্গল কি? মঙ্গল হচ্ছে
অত্যধিক সাহস, কারণ সেনাপতি তো ও তো বুঝবে না কিছু। রাজা কি, রাজা সবসময় বিচার করবে, সব দিকে সমতা বজায় রেখে একটা ডিসিশন নেবে। সেনাপতি তো সেই জিনিসটা বুঝবে না, আগে ভিড়ে যাবে, আগে মেরে দিবে, তারপর অন্য কিছু। এটা হচ্ছে মঙ্গলের গুণ, যে কারোর সাথে বাগবিতণ্ডাতে জড়িত হয়ে গেল, চট করে মাথা গরম করে নেওয়া। অত্যধিক সাহস। আবার মঙ্গল হচ্ছে কি, রক্তের কারক, অষ্টম ঘরে অবস্থান করছে কেতুর সাথে। কেতু জিনিসটা কি, কেতু সবসময় রাহুর বিপরীতে থাকে। কেতু থেকে কি দেখায়, ডিপ, গভীর, গভীর জিনিসটাকে দেখায়। কেতু কিন্তু রাহুর বিপরীতে অবস্থান করে। রাহু যেমন অ্যাম্বিশন নিয়ে চলে আসবে, আর কেতু নিয়ে চলে আসবে কি, পাস জিনিসটা, আধ্যাত্মিকতা জিনিসটাকে বেশি নিয়ে চলে আসবে। রাহু যে জিনিসটা নিয়ে আসবে, যে তোমার জীবন সামনের দিকে এগিয়ে চলো, তোমাকে নতুন নতুন স্বপ্ন দেখাবে, যেটা তোমাকে পূরণ করতে হবে, লোভ, লালসা, এই জিনিসগুলো নিয়ে আসবে। আর কেতু জিনিসগুলো, কেতু কি নিয়ে আসবে, কেতু যে লোভ লালসাটা নিয়ে আসবে, সেটা ঈশ্বর ভক্তির দিকে নিয়ে যাবে, যে তোমার এই জন্ম কী কারণে। অষ্টম ঘরে কেতু এই জিনিসটাই বুঝাবে, যে আধ্যাত্মিক জিনিসটাকে বেশি নিয়ে চলে আসবে, গভীর জ্ঞান জিনিসটাকে বেশি নিয়ে চলে আসবে। যে কোনো কাজ করতে গেলে আগে গভীর জ্ঞান, গভীর নলেজের প্রয়োজন, সেই জিনিসটা কেতু নিয়ে আসছে এই অষ্টম ঘরে। তো মঙ্গল আর কেতুর যখন এই জুতিটা তৈরি হচ্ছে, তাহলে মঙ্গলের সাহস আর কেতুর এই আধ্যাত্মিক জ্ঞান, তাহলে এই সময়কালে কোন দিক থেকে বেশি লাভবান হবে? যারা তন্ত্রক্রিয়ার সাথে জড়িত রয়েছেন তারা কিন্তু বিশেষভাবে লাভবান হবে। যারা গুরুর সান্নিধ্যে থেকে তন্ত্রক্রিয়ার সাথে যোগাযোগ, তন্ত্রক্রিয়ার সাথে কাজ করছেন, এই সমস্ত ব্যাপার, আধ্যাত্মিক জগতে রয়েছেন, এই সমস্ত ব্যাপার, যারা খুবই গুপ্ত জ্ঞানের সাথে জড়িত রয়েছেন, যেরকম কি কেউ সব সাধনা করছে, যে কেউ আরও কোনো মারাত্মক সাধনা করছে, কারণ এই সমস্ত সাধনা করতে গেলে তো অত্যধিক সাহসের প্রয়োজন। তাহলে এই দিকে যারা রয়েছেন, যারা তান্ত্রিক, তন্ত্রক্রিয়ার সাথে জড়িত রয়েছেন, তাদের এই মঙ্গল কেতুর এই জুতিটা যথেষ্ট ভালো সাপোর্ট করবে। আবার কি, যে গুপ্ত শত্রুগুলোকে নিজাত করবে, কারণ মঙ্গল এখানটাতে এই গুপ্ত ঘরে অবস্থান করছে, অষ্টম ঘরে। এই অষ্টম ঘরে মঙ্গল আয়ু যেরকম বৃদ্ধি করবে, সেরকম গুপ্ত যারা শত্রু দীর্ঘদিন ধরে ক্ষতি করছিল, সেই জিনিসগুলোকে ঠিক করবে। আবার যারা প্রশাসন লেভেলে কাজ করছেন, যেমন কেউ সিআইডি, সিবিআই, এই সমস্ত কাজ, যেগুলো গোপন কাজগুলো হয়, এইগুলো কাজে যথেষ্ট সহায়ক হবে। বা এমন কোনো গোপন কাজ যেটা সমাজের সামনে উঠে আসে না প্রশাসনের দিক থেকে, তাদের এই কাজগুলো হবে। আবার এই সময়কালে কর্মক্ষেত্রে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, তাদের কোনো একটা বড় মহাজনের সাথে গোপন ডিল হয়ে গেল, কারণ চুক্তি এগুলো তো আর জনসম্মুখে হয় না। কিছু কিছু চুক্তি এমন গোপনভাবে হয়, যেটাতে প্রচণ্ড প্রফিট থাকে, বা যেটা হয় আর কি, এই জিনিসগুলো হবে। মঙ্গল হচ্ছে কি চতুর্থ ঘরের অধিপতি, যেটা হচ্ছে ভূমি সংক্রান্ত ব্যাপার। ভূমি সংক্রান্ত ব্যাপার, এমন কিছু কিছু গোপন চুক্তি হয়ে গেল, যেটাতে প্রচণ্ড লাভ পাওয়া যাবে। এটাও কিন্তু বোঝাচ্ছে মকর রাশির ক্ষেত্রে, কারণ মঙ্গল এই অষ্টম ঘরে অবস্থান করবে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়ছে লাভের ঘর। লাভের ঘরটা কি বৃশ্চিক রাশি, তো মঙ্গল তো এই অবস্থায় নিজের ঘরকেই দেখবে। এবং মঙ্গলের সাথে আবার রাহুর সমসপ্তম যোগ তৈরি হচ্ছে, যেটা দ্বিতীয় ঘর। এই ঘরে মঙ্গলের দৃষ্টি থাকবে, এবং শনির সাথে আবার ষড়াষ্টক যোগ তৈরি হচ্ছে। তাহলে সাবধানে থাকতে হবে কোথায়, নিজের মুখের বাণীর দিকে, এবং এই সময়কালে গণ্ডগোল, অশান্তি থেকে দূরে থাকতে হবে। তবে কেতুর এই যে অবস্থান, এইখানটাতে আবার কিন্তু সেই জিনিসটা বোঝাচ্ছে, সেটা হচ্ছে কি, যে কোনো পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো ঝামেলা থাকে, এই সময় উদ্ধার হওয়ার সম্ভাবনা থাকছে। কারণ কেতু অষ্টম ঘরে থাকে মানে কি, যে বলে না যে মাটি খুঁড়ে ধন লাভ, তো সেরকম, যে এখন তার মাটি খুঁড়ে ধন লাভ জিনিসটা হয় না, যে কেউ ভূমি সংক্রান্ত ব্যাপারের সাথে যারা যুক্ত রয়েছেন তারা হয়তো বিশাল, কারণ এখান থেকে পৈতৃক সম্পত্তি জিনিসটা বোঝাচ্ছে, যে এরকম একটা পৈতৃক সম্পত্তি যেটা পড়ে রয়েছে, বহুদিন ধরে বিক্রি বাট্টা হচ্ছিল না, সেখান থেকে লাভ হওয়া। এবং অষ্টম ঘর থেকে আবার সেই জিনিসটা বোঝাচ্ছে দীর্ঘকালীন কোনো ইনভেস্টের ব্যাপার, যেখানটাতে একটা লাভের সম্ভাবনা থাকছে। অর্থাৎ মকর রাশি যারা বহুদিন আগে কোনো একটা ইনভেস্ট করেছিল, সেই জায়গা থেকে আবার লাভের সম্ভাবনা থাকছে, কারণ পঞ্চমপতি শুক্র এই সময় চতুর্থ ঘর অবস্থান করবে। আর পঞ্চম ঘরের দিক থেকে সেটা লাভ জিনিস, বৃদ্ধি জিনিস, এই জিনিসটাকে বোঝায়। তো শুক্রের এই চতুর্থ ঘর অবস্থান আর এই তিনটি গ্রহের এই একসাথে অবস্থান ষষ্ঠ ঘরে, এটা কিন্তু মারাত্মক ব্যাপার হতে যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে। শুধু নিজের মাথাটাকে সাবধান, মাথাকে একদম খুব ঠান্ডা মাথায়, যে কোনো কাজ করতে গেলে ঠান্ডা মাথায় করতে হবে। যে কোনো কাজ করতে গেলে লেখাপড়িকে মেনটেন করতে হবে। যে কোনো কাজ করতে গেলে
একদম যেখানে চুক্তির প্রয়োজন রয়েছে সেই চুক্তিটা করতে হবে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করতে হবে। মঙ্গলের এই অবস্থানে শত্রু দমন যথেষ্ট খুব ভালো জায়গায় যাচ্ছে। বিপরীত পরিস্থিতি, তিনখানা বিপরীত রাজ্যক তৈরি হচ্ছে সূর্যের দ্বারা বিপরীত রাজ্যক, বুধের দ্বারা বিপরীত রাজ্যক, দেবগুরু বৃহস্পতির দ্বারা বিপরীত রাজ্যক তৈরি হচ্ছে। মঙ্গল কেতুর সাথে অবস্থান করলো আর গোটা কুষ্টিটাকে মঙ্গল আর কেতু মিলে চালিয়ে দেবে সেটা তো না, অন্যান্য গ্রহদেরও তো অবদান রয়েছে। অন্যান্য গ্রহরাও তো তাদের পজিশন চেঞ্জ করছে। দেবগুরু বৃহস্পতির কর্মের ঘরে দৃষ্টি থাকছে, দ্বাদশ ঘরে দৃষ্টি থাকছে, রাহুর উপর দৃষ্টি থাকছে, কর্মের জন্য বিশেষ সংযোগী এ সময় যথেষ্ট কর্মলাভও হবে। যে কাজগুলো অনেকে গোপনে ধরাধরি করে কাজ হয়ে গেল, যে কোনো একটা কোম্পানিতে কাজ হয়ে গেল, গোপনে ধরাধরি করলাম, ওই ধরাধরিতে কোনো একটা কাজ হয়ে গেল, তো এগুলো কাজগুলো তো হবে মঙ্গলের অবস্থানে। তবে এইটাও খেয়াল রাখতে হবে, কারণ কেতুকে বলা হয় কি কুজবত। তাহলে মঙ্গল এখানটাতে অবস্থান করা মানে কেতু কিন্তু মঙ্গলের বলে বৃদ্ধি করবে। মঙ্গল তো ছায়া গ্রহ, তো এই সময়কালে নিজের মাথা মানে খুব ঠান্ডা মাথায় কাজ করতে হবে, মানে চট করে রেগে যাওয়া এই জিনিসগুলো চলে আসবে, একটুতেই ইগো জিনিসটা চলে আসবে। রাস্তাঘাটের দিক থেকে যথেষ্ট সাবধান। ওই রাস্তাঘাটে গাড়ি চালাচ্ছি, কেউ পিছন দিক থেকে এসে ওভারটেক করে নিল, তাকেও আমি ওভারটেক করব, রেষারেষি এগুলো করলে চলবে না। এটা রাস্তাঘাট দিয়ে বুঝালাম। আত্মীয় স্বজনের ঘরের দিকেও এই জিনিসটা দেখাচ্ছে। এবং অষ্টম ঘর শ্বশুরবাড়ির সম্পর্কও জিনিসটা উঠে আসছে। শ্বশুরবাড়ির সাথেও গণ্ডগোল অশান্তি হতে পারে, ভাগ বাটোরা নিয়ে, জায়গা জমি সয় সম্পত্তি নিয়ে। মকর রাশিকে এই সময়কালে বিশেষভাবে মনে রাখতে হবে। কর্মক্ষেত্রে পরিবর্তন অবশ্যই করা যেতে পারে, কিন্তু লেখাপড়ি করে, কারো মুখের কথাই নয় যে পরিবর্তন করে নিলাম, কারণ এইখানটাতে পরিবর্তন জিনিসটাও বুঝাবে। এই সময়কালে কর্মক্ষেত্রে পরিবর্তন করা উচিত না, এবং পরিবর্তন যদি করতেই হয় বাধ্যতামূলক, তাহলে কিন্তু কাগজপত্র মেনটেন করেই পরিবর্তন করতে হবে। এই সময়কালে যারা আবার উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা রক্তজনিত কোনো বিষয়ের উপর রিসার্চ করছেন, গভীর রিসার্চ করছেন, এই সময়কাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে পড়াশোনার দিক থেকে। মোট কথা মঙ্গল কেতুর জুতি আমি গ্রহদের অবস্থান নিয়ে বললাম, এটা যথেষ্ট ভালো দিক তুলে উঠে আসছে এই সময়কালে। মঙ্গল কেতুর জুতি এবং তিনটি বিপরীত রাজ্য তৈরি হচ্ছে, যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে। এরপরে যে আলোচনাটা করবে তারপরে সেটা নক্ষত্র দিক থেকে হবে। মঙ্গল পঞ্চম ঘরে অবস্থান করছে, এখানটাতে চলে আসলো মঘা নক্ষত্র, চলে আসলো পূর্বা ফাল্গুনী, উত্তরা ফাল্গুনী চলে আসলো। এই তিনটি নক্ষত্র নিয়ে পরের বিষয়ে আলোচনা করব। এই ভিডিওটা তৈরি করতাম না, অনেকে বলছে ভয় পাচ্ছে, মঙ্গল কেতু একটা স্বাভাবিক ভয় লাগবে। কেতু মঙ্গলের সাথে অবস্থান করলে তো সেই জায়গাটাকে খুব খারাপ করে, তো খারাপ হতো যদি গ্রহদের অবস্থান এইরূপ না হতো। তা আমি তো আলোচনা করলাম। এখন অনেকের জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান হয়তো খারাপ রয়েছে, তারা অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নেবেন। এই সময়কালে কোন উপাচার করবে? হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে অবশ্যই পাঠ করবেন। গুরুর দীক্ষা নেবেন, সূর্যের উপাসনা করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, তার সাথে মন্দিরে পূজারীদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন। মন্দিরে পূজারীকে পশমের দোরঙা যেগুলো আসন পাওয়া যায়, যে আসনে বসে পূজারী পূজা করেন, সেই রকম আসন দান করবেন, এটাতে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। এবং বজরংবলীর দর্শন করবেন। বজরংবলীকে মিঠা পাতা পান, 3টি লং, তার সাথে গোটা সুপরি দিয়ে একটা পান বানিয়ে দিবেন, বাবাকে দিবেন, যথেষ্ট ভালো ফল পাবেন এই সময়। তো যাই হোক, এগুলো করলেই যথেষ্ট, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তিনটি বিপরীত রাজ্য তৈরি হচ্ছে, কত আর বিপরীত পরিস্থিতি তৈরি হবে। 3টি রাজ্য কাজ দেবে এই সময় এই মকর রাশিকে। যদি এই পরামর্শ সত্যি ভালো লাগে তাহলে অবশ্যই নিজের ভেবে SM বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরপরে আবার আসবে একটি নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকেন। নমস্কার, ধন্যবাদ।